আচ্ছা, সো আজকে আমরা এই চ্যাপ্টারের লাস্ট ইম্পর্টেন্ট টপিক এবং লাস্ট টপিক আর কি এটা শুরু করব। এটা ছোট আর কি, তেমন বড় না, এবং তোমার যদি আগের টপিকগুলো ভালো মতো পড়া থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না। এই টপিকটা, এটার নাম হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু। সো আমরা কি কি দেখেছি আর কি এ পর্যন্ত? আমরা এই চ্যাপ্টারে এইরকম গতি দেখেছি, বুঝছো? কিরকম গতি? যে একটা বস্তু সামনের দিকে যাচ্ছে আর কি, একটা বস্তু সামনের দিকে যাচ্ছে। সো আজকের টপিকটা পড়ার জন্য এইরকম গতি রিক্যাপ করাটা জরুরি, যে আমরা কি কি পড়েছি অলরেডি। হ্যাঁ, তো আমি ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। অনেক দিন ধরে এটা আমরা পড়েছি, খুব ভালো মতোই পড়েছি। তো একটা বস্তু মনে করো টাইম ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টাইম ইকুয়াল টু টি সেকেন্ডে, মানে নির্দিষ্ট টি টাইমের মধ্যে কি করছে, এইখান থেকে এখানে আসছে। হ্যাঁ, এইখান থেকে এখানে আসছে। তাহলে সরণ যেটা হয়েছে সেটা হচ্ছে এস, রাইট? এস পরিমাণে সরণ হয়েছে। বস্তুর আদিবেগ ধরে নাও এখানে ছিল ইউ, আদিবেগ ছিল এখানে ইউ, শেষ বেগ এখানে হয়েছিল ভি, শেষ বেগ এখানে হয়েছিল ভি। এখানে যদি এমন হয় শেষ বেগটা আদিবেগের চেয়ে বড়, যদি শেষ বেগটা আদিবেগের চেয়ে বড় হয়, তাহলে ত্বরণটা থাকবে অবশ্যই, এটা তোমরা জানো। ত্বরণটা কোন দিকে হবে? ত্বরণটা হবে হচ্ছে ডান দিকে। সো আমরা এই পর্যন্ত 9টা ক্লাসে এটা নিয়ে মেইনলি পড়াশোনা করেছি, তাই না? বেসিক্যালি 9টা ক্লাস বলা ভুল, প্রথম এবং দ্বিতীয় ক্লাস পরে বা দ্বিতীয় ক্লাস থেকে বেসিক্যালি এটা নিয়ে মেইন পড়াশোনা শুরু করেছিলাম আমরা, রাইট? এবং এটা আমরা 9টা ক্লাস জুড়ে ভালো মতো খুব ক্লিয়ারলি পড়েছি। তো কি কি ইকুয়েশনস আছে সেগুলো আমরা দেখেছি। সো ইকুয়েশন গুলা কি কি মনে করো? ইকুয়েশন গুলা ছিল হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে কি কি ছিল? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তারপরে ভি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, হাফ এটি স্কোয়ার। আর এখানে কি? এখানে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এস। এই তো, এখন এই যে 4টা সমীকরণ আছে না, এই 4টা সমীকরণই আজকে আমার আবার লাগবে। যদি আমরা এটা একটা এটা একটা অনুভূমিক বরাবর গতিশীল বস্তু, বুঝছো? এই বস্তুটাকে বলা হয় অনুভূমিক বরাবর গতিশীল বস্তু, মানে অনুভূমিক রেখা বরাবর চলছে। কিন্তু আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো পরন্ত বস্তু। পরন্ত বস্তুর একটা উদাহরণ কি? ধরো যে এই কলমটা, এই কলমটাকে যদি আমি ছেড়ে দেই এখান থেকে, লেটস সে আমি কি করেছি, হ্যাঁ হ্যাঁ, এইটা যদি আমি ছেড়ে দিই, এইটা যদি আমি ছেড়ে দিই, তাহলে কি হবে? তাহলে খেয়াল করে দেখো আমি কি করছি, এটাকে আমি ছেড়ে দিয়েছি। কোনো কিছু ছেড়ে দেওয়া মানে কি? কোনো কিছু ছেড়ে দেওয়া মানে হচ্ছে আমার হাত থেকে আমি ফেলে দিয়েছি, রাইট? ফেলে দেওয়া বোঝায়, এটাকে বোঝায় ফেলে দেওয়া। তো যখন তুমি ফেলে দিয়েছো, খেয়াল করো, যখন তুমি ফেলে দিচ্ছ, আবার খেয়াল করো, তুমি যে মোমেন্ট থেকে তাকে ফেলে দিচ্ছ, তখন কিন্তু তার কোনো শুরুতে তাকে কিন্তু কোনো বেগ দিয়ে ফেলে দাও নাই। তুমি জাস্ট তোমার হাত থেকে তাকে ছেড়ে দিয়েছো। কি করেছো? তুমি জাস্ট তোমার হাত থেকে তাকে ছেড়ে দিয়েছো। এখানে দেখা একটা ডিফারেন্স আছে। এইখানে আমরা একটা বস্তুকে গতিশীল করে দিই, যে তাকে একটা বেগ দেই, আদি বেগ দেই। কিন্তু এইখানে যখন আমরা তাকে ছেড়ে দিচ্ছি, জাস্ট খেয়াল করো, জাস্ট ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট ছেড়ে দিচ্ছি, জাস্ট ছেড়ে দিচ্ছি যখন, তখন কি হচ্ছে? তখন কিন্তু কোন রকম কোনো আদিবেগ আমি দিচ্ছি না, ঠিক আছে? সো আদিবেগ যদি না দিই, আদিবেগ যদি না দিই, আদিবেগ যদি না দিই, খেয়াল করো, তাহলে আমি যদি এই বস্তুটাকে ছেড়ে দিই, ধরো এই বস্তুটাকে আমি ছেড়ে দিচ্ছি, তো এই বস্তুটা কি হবে? এই বস্তুটা কিছুক্ষণের মধ্যে, এই বস্তুটা কিছুক্ষণের মধ্যে এখান থেকে এখানে চলে আসবে, রাইট? তো সে পড়া শুরু করতেছে, সে আসলে পড়তেছে, রাইট? সে আসলে পড়ে যাচ্ছে। তো আমরা তাকে ছেড়ে দিয়েছি, খেয়াল করো, সে আসলে পড়ে যাচ্ছে। সো সে পড়তেছে, তো কিছুক্ষণের মধ্যে সে এখানে চলে আসবে, রাইট? কিছুক্ষণের মধ্যে সে এখানে চলে আসবে। তো সে এই বরাবর কি হচ্ছে? এই বরাবর পড়ে যাচ্ছে, এই বরাবর পড়তেছে। তাহলে এটার মতো করে তুলনা করো। তাহলে আমরা ধরি টাইম ইকুয়াল টু 0-তে তাকে কি করেছি? ছেড়ে দিয়েছি। টাইম ইকুয়াল টু 0-তে তাকে ছেড়ে দিয়েছি, এবং টাইম ইকুয়াল টু টি-তে নির্দিষ্ট টাইম পর সে এখানে চলে আসছে। এটার কথা চিন্তা করো, আমি কি করছি? এই বস্তুটাকে এখান থেকে এখানে ছেড়ে দিয়েছিলাম। সো এটা কি হচ্ছে? এখান থেকে এখানে পড়তেছে। কিন্তু এখানে আরেকটা ডিফারেন্সের কথা আমি কেবলই বললাম, যে আমি যখন তাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিলে কি হবে তখন, বা ফেলে দিলে কি হবে তখন? তার আদিবেগ কত থাকবে? 0 থাকবে। এই বরাবর
তাকে নিচের দিকে আমি কোনো বেগ দিই নাই, সে অটোমেটিক পড়তেছে। এর কথা হচ্ছে অটোমেটিক কেন পড়তেছে? কেন কোনো ঠেকা পড়ছে পড়ার? অ্যান্সার ইজ হ্যাঁ, ঠেকা অবশ্যই পড়ছে। কেন? কারণ পৃথিবীর আকর্ষণ বল, পৃথিবী কিন্তু তোমাকে আমাকে যে কোনো বস্তুকে কিন্তু তার নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এখন আমরা কেন পড়ে যাচ্ছি না? কারণ বেসিক্যালি আমাদের পায়ের নিচে ফ্লোর আছে, মেঝে আছে, যা আমাদেরকে আটকায় রাখতেছে। হ্যাঁ, এই আটকায় রাখার এই ব্যাপারটা আমরা বল অধ্যায়ে ভালো মতো দেখবো। আপাতত আমরা চাচ্ছি যে আমরা কি হচ্ছে, আমরা আর পড়ে যাচ্ছি না। কিন্তু এইটার এইটা তো দেখো, আমি যখন এটাকে এইভাবে ধরে রাখতেছি, খেয়াল করো, এইভাবে যখন ধরে রাখতেছি তখন কি হচ্ছে? হ্যাঁ, তখন কি হচ্ছে? তখন হচ্ছে এইটা এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি শিফা, মহাকর্ষের কারণে পড়ে যাচ্ছে। সো যখন আমি ধরে রাখতেছি তখন কি হচ্ছে? তখন হচ্ছে এটার পড়তেছে না, কারণ হচ্ছে তাকে আমি আটকায় রাখতেছি আমার হাতের এই তলটা দিয়ে, রাইট? এটার নিচে একটা ফ্লোরের মতো কিছু একটা আছে। কিন্তু যখন আমি তাকে ছেড়ে দিচ্ছি তখন তার পায়ের নিচে গ্রাউন্ড নাই বা কিছু নাই আর কি তার নিচে। তো তো সে তখন কি হবে? গ্র্যাভিটির টানে পড়া শুরু করবে। গ্র্যাভিটির টানে কি হবে? পড়া শুরু করবে। তাহলে তার এখানে কিন্তু গ্র্যাভিটি জনিত আকর্ষণের কারণে সে নিচের দিকে পড়া শুরু করছে। তাহলে খেয়াল করো ব্যাপারগুলো কি কি? তার আদিবেগ এখানে কিন্তু শূন্য। শুরুতে এখানে আদিবেগ ছিল এই কেসে, কিন্তু এই কেসে পরন্ত বস্তুর কেসে আদিবেগটা হয়ে যাবে শূন্য। ঠিক আছে, এটা খুব ইজি করে দেয় ব্যাপারগুলাকে। কারণ আমরা যদি ইকুয়েশন লিখি, ইউ এর ভ্যালু 0 বসাই দিব, ইকুয়েশনের অনেক কিছু নাই হয়ে যাবে। ইকুয়েশনের যেখানে ইউ আছে সেগুলা নাই হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখতেছি আর কি। সো তারপরে আরেকটা জিনিস আমরা লিখবো যে আচ্ছা, এখানে সে যে পড়তেছে তার তো একটা সরণ হচ্ছে, তাই না? এই যে এখান থেকে এই বরাবর সরণ, এখন সরণের ব্যাপার তো মনে আছে, স্টার্ট টু এন্ড। সরণ কি? স্টার্ট টু এন্ড, তাই না? স্টার্ট কোথায় ভাইয়া? স্টার্ট হচ্ছে এইখানে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, লিখে দিই, এটা হচ্ছে স্টার্ট। এন্ড কোথায়? এন্ড হচ্ছে এই যে এই পয়েন্টটা এন্ড, তাই না? টি টাইম পরে সে এখানে আসছে, টি টাইম পরে সে এখানে আসছে, এইটুকু অব্দি আমরা দেখতেছি এন্ড। তাহলে তার সরণ কতটুকু? সরণ হচ্ছে এতটুকু। সরণ কতটুকু? এতটুকু। তো সরণটাকে কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করা হয়, আমরা এস দ্বারা প্রকাশ করি, তাই না? কিন্তু এখানে একটা একটু ডিফারেন্স নিয়ে আসবো আমরা। একটু ডিফারেন্স বলতে এখানে আমরা এস এর বদলে এইচ দ্বারা প্রকাশ করব। এইচ ফর হাইট, ঠিক আছে? এইচ ফর হাইট। খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা কথা অনেক সময় উচ্চারণ করি যে তোমার হাইট কত, মানে তোমার উচ্চতা কত। ধরো যে আমি বললাম যে আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 11 ইঞ্চ, তোমার উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, উচ্চতা। সো হাইটের কথা আমরা কিন্তু উল্লম্ব বরাবর প্রকাশ করি। আমরা কেউ যদি দাঁড়াই থাকি, উল্লম্ব বরাবর হাইটের কথা প্রকাশ করি। মনে করো দূর থেকে একটা বিল্ডিং দেখতেছি, বললাম যে আরে বাপরে, এই বিল্ডিংটা কত তলা উঁচু? 12 তলা উঁচু, 15 তলা উঁচু। সো উঁচুতে, উঁচুর কথা বলতেছি। তো যখন আমরা ওয়াই অক্ষ বরাবর, এটাকে ওয়াই অক্ষ বলে, এটাকে এক্স অক্ষ বলে, এটুকু তো তোমরা জানো। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতি আসলে, বুঝছো? আর এই গতিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গতি, উল্লম্ব গতি। যখন আমরা উল্লম্ব গতি নিয়ে কথা বলি, যখন আমরা উল্লম্ব গতি নিয়ে কথা বলি, তখন কি হয়? তখন হচ্ছে আমরা হাইট বা এইচটাকে নিয়ে চলে আসি। সো আমরা কাকে নিয়ে চলে আসি? এইচ কে নিয়ে চলে আসি। সো এইচ হচ্ছে এখানে সরণ। হ্যাঁ, এইচ হচ্ছে এখানে সরণ। তো এখন আমরা যেটা করব, এখন আমরা যেটা করব, এই ইকুয়েশন গুলা লেখার চেষ্টা করব এইটার জন্য। কি লেখার চেষ্টা করব? এই ইকুয়েশন গুলা লেখার চেষ্টা করব এইটার জন্য। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো চলো আমরা এক এক করে পরের পেজে গিয়ে লেখা শুরু করি। পরের পেজে গিয়ে এই ইকুয়েশন গুলো আমরা লেখা শুরু করি এই পরন্ত বস্তুর জন্য। চলো। সো আমি এটাকে সরালাম, হ্যাঁ, এটা আমাদের আর দরকার নাই, এটাকেও সরালাম। আমরা এক এক করে প্রত্যেকটা ইকুয়েশন লিখবো। তাহলে 1 নম্বর ইকুয়েশন দেখো, এটার জন্য যদি লেখা হয়, 1 নম্বর ইকুয়েশন কি ছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, রাইট? ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি নাই, ত্বরণটা খেয়াল করো। এইটার আবার খেয়াল করো, এক্সাম্পল তোমার চোখের সামনে থাকবে সবসময়, তুমি কি করতে পারবা? তুমি উপর থেকে একটা বস্তুকে ফেলে দিবা। তো উপর থেকে যখন একটা বস্তুকে ফেলে দিচ্ছ, তখন শুরুতে তার কোনো বেগ ছিল না, ছেড়ে দিয়েছো, কিন্তু আস্তে আস্তে দেখো তার বেগ বাড়ছে। সে যখনই নিচে পড়ছে তার বেগ কিন্তু বাড়তে বাড়তে পড়ছে। কেন বাড়তে বাড়তে পড়ছে? কারণ পৃথিবী তাকে নিচের দিকে আকর্ষণ করছে। যত পড়বে তত বাড়বে। সো এই কারণে যে ত্বরণটা, ত্বরণটা থাকে হচ্ছে নিচের দিকে, ত্বরণটা থাকে হচ্ছে নিচের দিকে। সো এইখানে যে ত্বরণটা হবে, এই ত্বরণটা থাকবে হচ্ছে নিচের দিকে। এই অ্যাক্সিলারেশনটাকে বলা হয় হচ্ছে, এই অ্যাক্সিলারেশনটাকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশনাল, সাইডে লিখলাম, হ্যাঁ,
গ্র্যাভিটেশনাল, লিখি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, বা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বাংলা বাংলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, মানে অভিকর্ষ বলের কারণে ত্বরণ। সহজ জিনিস ভাই, অভিকর্ষ বলের কারণে নিচে পড়ছে বা মহাকর্ষ বলের কারণে নিচে পড়ছে, এই বলটাকে এই ত্বরণটাকে এই কারণে কি বলা হচ্ছে ভাইয়া? অভিকর্ষ ত্বরণ বলা হচ্ছে। আর অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত? অভিকর্ষ ত্বরণটাকে, আচ্ছা এখানে একটা কথা বলি, প্রথম পড়তেছো, অভিকর্ষ ত্বরণটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি কেন? এই যে জি ফর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, দেখো এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের প্রথম হাতে কি জি আছে, এইটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এবং এটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 9.8, এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে পরন্ত বস্তুর ত্বরণ, পরন্ত বস্তুর ত্বরণ কত হবে? পরন্ত বস্তুর ত্বরণ হবে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। লিখে দিলাম, পরন্ত বস্তুর ত্বরণ প্রতি সেকেন্ডে কি হবে? তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে পেলাম? হাউ, কিভাবে পেলাম? এটা আমরা পরে গিয়ে দেখবো, মহাকর্ষ চ্যাপ্টার গুলোর মধ্যে গিয়ে আমরা দেখবো, ঠিক আছে? ওই চ্যাপ্টার গুলোর মধ্যে যখন আমরা পড়বো আর কি। এখন দরকার নেই, এখন আপাতত তোমার এটা জানা দরকার যে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে তার বেগটা বাড়তেছে, বা তার ত্বরণ হচ্ছে আসলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই ত্বরণটাকে আমরা কি বলতেছি? জি বলতেছি, ঠিক আছে? এই ত্বরণটাকে আমরা জি বলতেছি। তো একটু ফেরত আসো আর কি এখানে, আমরা যদি এই ইকুয়েশনটা লিখতে চাই, তো খেয়াল করে দেখো কি কি ফ্যাক্টর আছে এখানে। প্রথম ফ্যাক্টর ইউ এর ভ্যালু কত? 0, তাই না? ইউ কত? 0 যে, তো বসাই দাও 0। ইউ যদি 0 হয় বসাই দাও, একদম ইজি। তাহলে প্রথম কথা, এটা 0 প্লাস এ এর ভ্যালু কত? জি। টি তো টি থাকবে, টাইম তো টাইম, তাহলে ভি ইকুয়াল টু জিটি, বুঝছো? তাহলে প্রথম ইকুয়েশন কি হয়? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এর বদলে কি বসে? ভি ইকুয়াল টু জিটি বসতেছে, বুঝছো? তাহলে এই যে একটা বস্তু যখন নিচে পড়তেছে, তখন ভি ইকুয়াল টু ইউ কই গেল? আদি বেগ শূন্য হয়ে গেছিল, আদি বেগ 0, এর বদলে জি বসলো, শেষ, আর কিছু না। সো আমি তোমাকে বলতেছি না যে এটা থেকে তুমি এটা নতুন করে মুখস্থ করো, মুখস্থ করার তো কিছু নাই, তাই না? মুখস্থ করার কিছু নাই, তুমি এটা অলরেডি জানো। তুমি জাস্ট এর জায়গায় জি কে বসাচ্ছ, ইউ এর জায়গায় কাকে বসাচ্ছ? 0 বসাচ্ছ। 2 নাম্বার ইকুয়েশনে আসো তো। 2 নাম্বার কি ছিল? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, রাইট? এখন কার জায়গায় কাকে বসাবো? এস এর জায়গায় দেখো, এস এর জায়গায় আমরা সরণ হিসাবে হাইট কে চিন্তা করি, এইচ কে বসাবো। সো এস এর জায়গায় হচ্ছে এইচ, এইচটাই হচ্ছে অতিক্রান্ত হাইট, এইচটা হচ্ছে অতিক্রান্ত হাইট, যে কতটুকু নিচে নামতেছে সেটা। তাহলে ইউ এর ভ্যালু কত? 0, ভি তো ভি, 2 টি। তাহলে তুমি কি বসাচ্ছ? এইচ ইকুয়াল টু ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে? তো নর্মালি আমরা এটা মনে রাখি না, এটা কারণ আছে, মানে আমরা সেটা তেমন ইউজ করি না। এটা অনেক ইউজ করি, একটু তারপর আমি লিখে দিই সাইডে, এইটা তেমন ইউজ করা দরকার হয় না, দরকার হয় না আসলে, এটা তেমন ইউজ হয় না। আমরা দেখবো ম্যাথের মধ্যে, দেখবা যে তোমার এটা ইউজ করাই লাগতেছে না, সো দরকার পড়ে না আর কি, এই কারণে আমরা ইউজ করি না, বুঝছো? দরকার পড়ে না বলে ইউজ করি না। এই পর্যন্ত কি তোলা হয়েছে? তোলা হয়ে গেলে ডান বলো। তাহলে আমরা 2টা লিখছি, আমি এরপর আরো 2টা লিখলেই কাজ শেষ। আমাদের কাজ রিলেটেড আজকে এতটুকুই, আমাদের কাজ আজকে ছোট, মানে অলরেডি আমরা জানি ব্যাপারগুলা, জাস্ট এগুলাকে লিখে দেওয়া এই পরন্ত বস্তুর জন্য। তোলা হয়ে গেলে একটু ডান বলে দাও আমাকে, যে ডান তোলা হয়েছে। এই তোলা হয়েছে। এই ক্লাস ঠিকঠাক চলছে তো? আচ্ছা, এরপরে এরপরে আসো, এরপরে 3 এবং 4 আমার সাথে সাথে তুলতে থাকবা, বুঝছো? সবসময় তাকায় থাকবা না হা করে, যা কি পড়াচ্ছে, সবসময় আমার সাথে সাথে তুলবা, স্পিড বাড়বে হাতের লেখা। আর হাতের লেখার স্পিড বাড়লে যেটা হবে, পরীক্ষায় অনেক হেল্প হবে তোমার।
দেখো 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার ইকুয়েশন কি? 3 নাম্বার ইকুয়েশন ছিল হচ্ছে এইটা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এখন কি বসাবো? এস এর বদলে কাকে বসাবো? এস এর বদলে সরণটাকে বসাচ্ছি এইচ। তাহলে এইচ ইকুয়াল টু ইউ এর বদলে কত? 0, টি তো টি প্লাস হাফ এর বদলে কে? জি, তাই না? জি ইন্টু টি স্কোয়ার। বা তুমি পাচ্ছ হচ্ছে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ আমাদের জন্য, মানে এটা অনেক বেশি আমরা পাবো। হ্যাঁ, টি সময়ে একটা বস্তু কতটুকু নিচে নামবে খেয়াল করো। টি সময়ে একটা বস্তু কতটুকু নিচে নামবে এইটা আমরা কিভাবে পাবো? এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার থেকে পাবো। টি সময়ে একটা বস্তু কতটুকু নিচে নামবে এটা আমরা কিভাবে পাবো? এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার থেকে পাবো, বুঝছো? এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার থেকে পেয়ে যাব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন খেয়াল করে দেখো, মাঝে মধ্যে যেটা করে, মাঝে মধ্যে তোমাকে এইচ এর ভ্যালুটাই প্রশ্ন জিজ্ঞেস করবে, টি এর ভ্যালুটা দেওয়া থাকবে, তো তুমি সরাসরি ভাবে টি বসায় পাবা। আবার উল্টা কাজও করবে মাঝে মধ্যে, মাঝে মধ্যে তোমাকে এইচ দিয়ে বলবে যে কত সময় লাগবে পড়তে। উল্টা কাজ কি করবে? মাঝে মধ্যে এইচ দিয়ে বলবে যে কত সময় লাগবে। পারবো না? একই ইকুয়েশন থাকলে তো পারা যাবে। তবুও দেখো এখান থেকে আমি টি কিভাবে বের করতে পারি ক্যালকুলেশনের থ্রুতে। তাহলে হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু কত? এইচ, তাই না? বা টি স্কোয়ার ইকুয়াল টু কত? টি স্কোয়ার ইকুয়াল টু 2, খেয়াল করো 2h বাই জি। বা টি ইকুয়াল টু কত? দেখো টি ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। তুমি চাইলে এটা একটু খেয়াল রাখতে পারো, এটা কাজে দিবে তোমাকে। হ্যাঁ, কাজের জিনিস। দেখো এইটা মেইনলি মনে থাকবে, এইটা মেইনলি মনে থাকবে, এটা জোর দিয়ে মুখস্থ করার কিছু না। তুমি পারলে এটাও মনে রেখো, না পারলেও সমস্যা নাই, কারণ একই জিনিস, যে একই জিনিস কিনা, ক্যালকুলেশনের এপাশ ওপাশ। সো এটা কাজে লাগে। হ্যাঁ, কাজের জিনিস আর কি। আর এটা হচ্ছে 4 নাম্বার যেটা, তাহলে লেখো 4 নাম্বার কি ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার টু এ এস। তাহলে কি কি লিখবো? দেখো ভি এর বদলে তো ভি লিখবো, ইউ এর বদলে 0, ইউ এখানে কত হয়ে গেল? 0। টু এর বদলে কত? জি। এস এর বদলে কত? এইচ। বা আমরা কত লিখছি? ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। বুঝতে পারছো? ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। এই তো। তাহলে এটা কি গেল? এটা গেল 4টা সমীকরণ। হ্যাঁ, এটা গেল আমাদের 4টা সমীকরণ। যে সমীকরণ থেকে এখানে দেখো ভি আমি বের করতে পারি পরের লাইনে চাইলে, ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। হ্যাঁ, রুট করে দিলাম। তো এত কিছু আসলে মনে রাখা দরকার নেই, তুমি মেইন সূত্র মনে রাখবা। মেইন সূত্র মনে রাখলে ভাইয়া তুমি দিন দুনিয়াতে যা খুশি দিক তুমি পারবা। ঠিক আছে, মেইন সূত্রটাই মেইনলি মনে রাখবো, মেইন সূত্রগুলাই মনে রাখবো। তো এই গেল হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সমীকরণ। এতটুকুই, এতটুকুই মেইন পড়া ছিল। এখন আমরা টুকটাক ম্যাথ করতে যাব, বা টুকটাক ক্যালকুলেশনের জন্য কিছু টুকটাক ট্রিক শিখবো যেগুলা আমাদের হেল্প করবে। তাছাড়া মেইন সমীকরণ কিন্তু এগুলাই, মানে এখানে বোঝার জিনিস শেষ, অলরেডি বোঝার জিনিস শেষ। এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন গুলা দেখা শুরু করবো, যে এগুলা কি কি উদাহরণ আছে, এবং মানে রিয়েল লাইফ এক্সাম্পল কি কি, এবং কি কি পরীক্ষায় আসে, তাইলে আমাদের কাজ হয়ে যাবে। বুঝছো? তো চলো আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে এক্সাম্পল একটা দেখবো। হ্যাঁ, তাহলে লেখো এটা কত নাম্বার ম্যাথ হবে ক্লাসের? নাম্বারটা বইলো। এভাবে লেখো যে, হ্যাঁ এভাবে লেখো যে 100 মিটার উঁচু একটি দালানের ছাদ হতে একটি পাথরকে ফেলে দেওয়া হলো। ওকে, পাথরকে ফেলে দেওয়া হলো। তারপরে তোমার প্রশ্ন হচ্ছে বেশ কয়েকটা, বেশ কয়েকটা, আমরা এক এক করে প্রশ্নগুলো দেখবো। হ্যাঁ, ফেলে দেওয়ার, এভাবে লেখো ফেলে দেওয়ার 3 সেকেন্ড পর তার বেগ কত?
2 নাম্বার প্রশ্ন হচ্ছে 3 সেকেন্ডে তার অতিক্রান্ত সরণ কত? 3 সেকেন্ডে ভূমি হতে কত উঁচুতে থাকবে? ওকে 26। ওকে থ্যাংক ইউ। সো এটার আমরা আরো পড়বো, আরো বলতে মানে এই ম্যাথের আমরা 4-5 আরো লিখবো, আপাতত 3টা করব। হ্যাঁ 3টা করব, পরে আমি আবার 4-5 এভাবে তোমাদের তোলাবো। সো একটা ম্যাথ করব এবং একটা ম্যাথেই সব একদম ঝাঁঝরা করে ফেলো, মানে হচ্ছে একটার মধ্যে সব টাইপ আমরা কভার করে দিব, যেন সব কভার হয়ে যায় একবারে। হ্যাঁ সো তোলা শেষে ডান বলো, শুরু করে দিচ্ছি। ওকে তো কি বলেছে দেখো, 100 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে একটি পাথরকে কি করা হয়েছে? ফেলে দেওয়া হয়েছে। 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথরকে ফেলে দেওয়া হয়েছে। তো চিন্তা করো ব্যাপারটা। তো ব্যাপারটা এরকম যে এইটা একটা দালান মনে করো, 100 মিটার উঁচু, প্রায় 10 তলা, তারও বেশি, সরি 10 তলার বেশি, অনেক বড়, অনেক উঁচু। 100 মিটার মানে অনেক উঁচু আসলে। তো যাই হোক, এই দালানের ছাদ থেকে কি করা হয়েছে, এটা একটা দালান বা একটা টাওয়ার বা একটা বিল্ডিং। তো এখানে মনে করো জানালাগুলো আছে। এই ছাদ থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে। ছাদের উপরে মনে করো একটা পাথর ছিল, এটাকে ফেলে দিছি, ঠিক আছে? তো এটাকে আমরা কি করছি, ফেলে দিছি। ওকে ফেলে যখন দিছি, তারপরে কি হয়েছে, ছাদ থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার কি বলেছে, ফেলে দেওয়ার 3 সেকেন্ড পর পাথরের বেগ কত? তো প্রথম কথা, আমরা যখন তাকে ফেলে দিছি, ফেলে দেওয়া মানে কি, ফেলে দেওয়া মানে হচ্ছে আদি বেগ কত? 0, তাই না? আমরা সলভ করছি কিন্তু কি লিখতে পারি যে আদি বেগ ভাই কত? 0, রাইট? কেন 0? ফেলে দিয়েছি, এই যে ফেলে দিলাম একটা বস্তু, আদি বেগ 0। তাহলে ইউ এর ভ্যালু 0 হয়ে গেল, এটা সবচেয়ে সহজ জিনিস। আচ্ছা এরপরে, এরপরে কি হবে, এরপরে কি হবে খেয়াল করো, এরপরে এইটা, এইটা পড়া শুরু করবে। এটা কি হবে, এটা পড়া শুরু করবে, রাইট? তো এটা যদি পড়া শুরু করে, নিচের দিকে পড়তেছে, তো তো নিচের দিকে নামবে অবশ্যই। তো 3 সেকেন্ডে কি হবে, 3 সেকেন্ডে সে ধরলাম এতটুকু নামছে। 3 সেকেন্ডে ধরলাম কতটুকু নামছে, 3 সেকেন্ডে ধরলাম হচ্ছে এতটুকু নামছে, বুঝছো? 3 সেকেন্ডে ধরলাম হচ্ছে এতটুকু নামছে। সে তার বসে থাকবে না, সে তো পড়বে, পড়তে থাকবে, তাই না? তাহলে টি ইকুয়াল টু 0 তে সে এখানে, দেখো টি ইকুয়াল টু 0 তে সে এখানে, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে সে কোথায়, এখানে। তো কেন পড়ছে ভাই, গ্র্যাভিটি তাকে টানছে, এই কারণে পড়ছে। বা তার কি আছে, তার হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, বা যেটা বলতেছি অভিকর্ষ ত্বরণ, তাই না? জি আছে, তার জি আছে, এই কারণে সে পড়ছে। মাগনা মাগনা তো পড়ে না, তো ঠেকা পড়ে নাই পড়ার জন্য, অবশ্যই নিচের দিকে কেউ টানবে বলেই পড়তেছে। গ্র্যাভিটি তাকে টানতেছে, তার ত্বরণ হচ্ছে জি। আর কি হলো, তার যে সরণটা হলো, তার সরণ কতটুকু হলো, তার সরণ হলো এইচ এর সমান। তার সরণ হয়ে গেল হচ্ছে এইচ এর সমান, ঠিক আছে? তার সরণ হয়ে গেল হচ্ছে এইচ এর সমান। তাহলে দেখো এক এক করে আমরা অ্যান্সার গুলা করতে পারি। প্রথম প্রশ্নের অ্যান্সার, 3 সেকেন্ড পর তার বেগ কত? তাহলে দেখো আমার বেগ লাগবে, আমার বেগ লাগবে 3 সেকেন্ড সময়, টি দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি লাগবে। তো কোন সমীকরণ আছে যেখানে, দেখো সমীকরণ কি কি, সমীকরণ মেইনলি আমরা 3টা পাবো, বুঝছো? এইটা একটা, আমি সাইডে একটু লিখতেছি আর কি, এইটা একটা, তারপরে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এটা একটা মেইনলি, আর আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস 2gh। দেখো আমার টি দেওয়া আছে, ভি লাগবে, তাহলে আমি এই সমীকরণে চলে যাব, কারণ এখানে তো টি নাই, আর এখানে টি আছে কিন্তু এখানে ভি নাই, তাহলে ভি ইকুয়াল টু জিটি তে যাব। এখন তাহলে ভি ইকুয়াল টু জিটি, জি এর ভ্যালু কত, এটা মুখস্থ বলছিলাম তোমাদের, মুখস্থ রাখতে হবে। হ্যাঁ 9.8, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা দিবে না যে 9.8, তো মুখস্থ রাখতে হবে, ইন্টু 3। তো তুমি যদি এটা করো তাহলে তোমার আসবে অ্যান্সার হচ্ছে 29.4। করে দেখো, 98 3 294, পয়েন্ট আছে, একটা পয়েন্ট বসাই দিলাম, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই তো 3 সেকেন্ড পরে তার বেগ শেষ বের হয়ে গেল আর কি, শেষ। দেখছো কত ছোট একটা ম্যাথ,
2 লাইনের ম্যাথ একলা, কিন্তু পরন্ত বস্তুর ম্যাথ আসলে 2 লাইনের ম্যাথ, কারণ ইকুয়েশন ছোট যায়। এক দেখো কোনো প্লাস মাইনাস কিছু নাই, একটা ইকুয়েশন, এই কারণে। 2 নাম্বার কি বলছে, 3 সেকেন্ডে তার অতিক্রান্ত সরণ কত? তাহলে তার সরণ, খেয়াল করো সরণ কোনটা 3 সেকেন্ডে? সরণ হচ্ছে যে এখান থেকে এইটা, তাই না? এখান থেকে এইটা হচ্ছে তার সরণ। তাহলে h ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, রাইট? শেষ। h হাফ জি টি স্কোয়ার। তাহলে খেয়াল করো h এর ভ্যালু কত হবে? হাফ, জি এর ভ্যালু কত? 9.8 ইন্টু টি স্কোয়ার। কত আসে দেখো, হাফ 9.8 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 44.1 মিটার। তাহলে এটা কি গেল? খেয়াল করে দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 3 সেকেন্ডে তার অতিক্রান্ত সরণ কত? 3 সেকেন্ডে সে আসলে কতটুকু উচ্চতায়, মানে সরি, কতটুকু নিচে নামে। হ্যাঁ, 3 সেকেন্ডে সে এতটুকু নিচে নামতেছে। খেয়াল করে, এতটুকু নিচে নামা, এই কথাটা বোঝা ইম্পর্টেন্ট যে এতটুকু নিচে নামলো। আচ্ছা, এবার 3 নাম্বার প্রশ্নটা বোঝা খুব জরুরি। দেখো 3 নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা খুব জরুরি বোঝা। 3 নাম্বারটা কি বলেছে যে 3 সেকেন্ডে ভূমি হতে কত উচ্চতা থাকবে? হ্যাঁ, 3 সেকেন্ডে সে যে নিচে নামতেছে, সে তো ভূমি থেকে একটা উচ্চতায় থাকতেছে, তাই না? খেয়াল করো, সে তো ভূমি থেকে কি হচ্ছে, একটা নির্দিষ্ট উচ্চতায় আছে যখন সে এখানে নামছে। তো কত উচ্চতায় আছে দেখো তো? সে আছে হচ্ছে এতটুকু উচ্চতায়, রাইট? দেখো সে আছে হচ্ছে, অন্য কালারে যাই, সে আছে হচ্ছে এতটুকু উচ্চতায়। তাহলে এতটুকু হচ্ছে তার উচ্চতা। উচ্চতা বলতে আমরা কি বুঝি? ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে কত উপরে, রাইট? এখন এই যে বিল্ডিংটা আছে, খেয়াল করো, এই বিল্ডিং এর উচ্চতাটাকে যদি আমি বড় হাতের এইচ বলি, এটা কত? এটা হচ্ছে ধরলাম 100 মিটার। 100 মিটার বলা আছে কিনা? হ্যাঁ, 100 মিটার বলা আছে। ঠিক আছে, দেখো 100 মিটার উঁচু বিল্ডিং, 100 মিটার উঁচু বিল্ডিং, সে নেমে আসছে কতটুকু? এটা আমরা কেবলই বের করেছি, 44.1 মিটার। তাহলে আমাকে কে বলতে পারবে এটার উচ্চতা কত হবে? ক্যালকুলেট করো তো আমার জন্য, আমাকে একটু ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট করে বলবা যে এই উচ্চতাটা তাহলে কতটুকু ভূমি থেকে উচ্চতাটা? তাহলে ভূমি হতে উচ্চতা বলো, এটা তোমরা নিজেরা বলা উচিত কমেন্টে, ভূমি হতে উচ্চতা কতটুকু বলো। সো পুরাটা কত? পুরাটা হচ্ছে 100। 100 থেকে উচ্চতা বাদ দাও, 100 থেকে 44.1 বাদ দিয়ে দাও, তাহলে কত আসে? যা আসে সেটাই অ্যান্সার, 55.9 মিটার। শেষ, বুঝছো? 100 থেকে 44.1 বাদ দিয়ে দাও, 55.9 মিটার। এটাই হচ্ছে তার ভূমি থেকে কি উচ্চতা। ওকে, ডান। সো 3টা কিন্তু প্রশ্ন হয়ে গেছে, কিন্তু আমি বলছিলাম যে আমি আরো 4টা, আরো কয়েকটা করাবো আর কি। সো আমি একটা কপি করে নিচ্ছি, কপি করার পরে আরো প্রশ্ন লিখছি এখানে। হ্যাঁ, সো লেখো 4 নাম্বার প্রশ্ন লেখো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, ফেলে দেওয়ার কতক্ষণ পর সেটি ভূমিতে পৌঁছাবে? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, কত বেগে সেটি ভূমিতে পৌঁছাবে? ঠিক আছে, সো 4 এবং 5 দুইটা আলাদা প্রশ্ন। আমি এটা আবার আঁকাবো, তোমরাও আঁকাবা আমার সাথে। হ্যাঁ, তোমরাও আঁকাবা। আহ ইউ ইকুয়াল টু 0 তো থাকবে, এটা নিয়ে প্যারা নাই, এটা থাকবে। জাস্ট এইটা চেঞ্জ করে দিব, এগুলা অ্যান্সার সরাবো, এটাও রেখে দিব, আমি জাস্ট এগুলা চেঞ্জ করে দিব। এগুলা চেঞ্জ করে দিই। সো দেখো
কতক্ষণ পর সেটি ভূমিতে পৌঁছাবে। ভূমিতে পৌঁছানো মানে কি একদম পড়ে যাবে, তাই না? পড়ে যাবে, একদম ফ্লোরে পড়ে যাবে। সো যেটা হচ্ছে বস্তুটা এখান থেকে কি হচ্ছে, এখান থেকে এইখানে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে এইখানে চলে আসবে। সো টাইম ইকুয়াল টু এখানে 0 আবার ধরে নিই, যে এখানে তো শুরুতে টাইম 0 ছিল ফেলে দেওয়ার মোমেন্টে। আমাকে এই টাইমটা বের করতে হবে যে কত টাইমে সেটা এখানে পৌঁছাচ্ছে। প্রথম প্রশ্নে কত টাইমে এখানে পৌঁছাচ্ছে সেটা বের করতে বলেছে, আর দ্বিতীয়ত বের করতে বলেছে যে কত বেগে পৌঁছাচ্ছে, তাই না? তো এখানে আমাকে বেগটাও বের করতে হবে যে কত বেগে পৌঁছাচ্ছে। অবশ্যই বেগ বাড়তে বাড়তে পৌঁছাবে, রাইট? এটা তো অলরেডি জানো যে বেগ বাড়তেই থাকবে অভিকর্ষ ত্বরণের জন্য। এখন যাই হোক, বস্তু তো নিচের দিকে পড়তেছে, ত্বরণ তো আর চেঞ্জ হবে না, ত্বরণ সেমই থাকবে, ত্বরণ তার সেমই থাকবে। এটার ভ্যালু কত? 9.8, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তার ত্বরণটা সেম থাকবে, ত্বরণের কোনো চেঞ্জ হবে 9.8 কিন্তু। হ্যাঁ, এখন কথা হচ্ছে তার সরণ কতটুকু হবে যখন সে নিচে পৌঁছাচ্ছে। খেয়াল করো, যখন সে নিচে পৌঁছাচ্ছে তখন তার সরণ কতটুকু। তখন তার সরণ কিন্তু হচ্ছে, আমি যদি এই কালারে যাই, এইখান থেকে এই অবধি পুরাটা। খেয়াল করবা কারণটা কি, কারণ তার স্টার্ট পজিশন কোনটা, স্টার্ট কিন্তু তখন এইটা। আমরা যখন একদম নিচে পৌঁছানোর অবধি চিন্তা করছি, স্টার্ট কিন্তু এইটা। হ্যাঁ, এটা স্টার্ট। আর এন্ড কোনটা, তার এন্ড কিন্তু হচ্ছে এইটা, তার এন্ড কিন্তু হচ্ছে এইটা। তাহলে আমাকে একটু কমেন্টে বলতে হবে যে সরণের ভ্যালু কত। সে যখন এখান থেকে এখানে নিচে পড়তেছে, বলো তার সরণের ভ্যালু কত, এই এইচ এর ভ্যালু কত, কমেন্টে বলো। তার সরণের ভ্যালু কত? তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, তাহলে এইচ যেটা, এটা লিখতে হবে। এটা তোমরা বলবে এটা কত, ঠিক আছে? এটা আমি বলবো না, দেখেই তো বোঝা যাচ্ছে ধরন কত। আর আমরা তাহলে 1 নাম্বারটা কি বলছি, যে কতক্ষণ পরে সেটি ভূমিতে পৌঁছাবে, আমাকে টাইমটা বের করতে হবে। টাইমের ইকুয়েশন কোনটা আছে দেখো, টাইমে আছে এটা একটা, ভি ইকুয়াল টু জিটি। দেখো টাইমের জন্য অপশন কি কি, টাইমের জন্য অপশন হচ্ছে আমার কাছে দুইটা, এইটা একটা অপশন আর এইটা একটা অপশন। কোনটা ইউজ করব? কথা হচ্ছে ভি তো দেওয়া নাই, 4 নাম্বার প্রশ্নের জন্য কি ভি দেওয়া আছে? দেওয়া নাই, বরং 5 নাম্বার প্রশ্নে ভি উল্টা চাইছে। তো 4 নাম্বার প্রশ্নের জন্য দেখো ভি দেওয়া নাই, তো এটা অ্যাপ্লাই করা যাবে না। এখানে দেখো এইচ এর ভ্যালু কিন্তু বলা আছে, এইচ এর ভ্যালু বলা আছে। এইচ এর ভ্যালু কত? এইচ হচ্ছে যে এখান থেকে এখানে পুরাটা পড়তেছে 100 মিটার, পুরাটা পুরাটা হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে 100 মিটার। সো এইচ ইকুয়াল টু 100 মিটার। হ্যাঁ, তাহলে এইচ জানি, টি আমার অজানা, দেখো বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, বুঝছো? বা টি বের করতে হবে, বা এক কথায় লিখি হাফ জিটি স্কোয়ার একটু ঘুরাই লিখি ইকুয়াল টু হচ্ছে এইচ। তাহলে টি টি যেটা, এটা ইকুয়াল টু পাবো হচ্ছে √2h/g। কি করলাম দেখো, 2h/g করে রুট করে দিলাম। তাহলে কত আসে? √2 × 100/g। তাহলে √2 × 100/g করলে কত আসে? 4.52 মিটার পার, সরি সেকেন্ড, 4.52 সেকেন্ড। তাহলে 4.52 সেকেন্ড লাগবে কি করতে, তার পুরাটা পড়তে। সে যে এখান থেকে এখানে আসতেছে, তার সময় লাগবে 4.52 সেকেন্ড। হ্যাঁ, 5 নাম্বার, কত বেগে সেটা ভূমিতে পৌঁছাবে। পরের প্রশ্ন, টি তো বের হয়ে গেল, তাহলে কত বেগে পৌঁছাচ্ছে, মানে বেগ লাগবে তোমার। এখন দেখো বেগের ইকুয়েশন কে কে, বেগের ইকুয়েশন আছে দুইটাই, যে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আর এইটা একটা ইকুয়েশন, রাইট? বেগের ইকুয়েশন আছে এটা একটা, এটা একটা। কোনটা বসাবো, কোনটা বসাবো? অ্যান্সার ইজ, তোমাকে চিন্তা করতে হবে যে তোমার কি কি আছে। তুমি টিও জানো অবশ্য, টি বের করে ফেলছো, এবং এইচও জানো। তো একটা বের করলেই হয়েছে, একটা বের করলেই হয়েছে, যে কোনো একটা। তো আমরা যদি এটা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, খেয়াল করো, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, বা ভি ইকুয়াল টু কত, √2gh। এটা বসাই দাও, চলে আসবে অ্যান্সার। 2 × জি এর ভ্যালু 9.8, এইচ এর ভ্যালু কত, 100।
ক্যালকুলেট করো। 44 দশমিক কি বলো 2.9.8 ইন্টু 100, হ্যাঁ 44.27 মিটার পার সেকেন্ড। শেষ। কত সোজা এই ম্যাথ গুলা, কিন্তু এগুলাই গুরুত্বপূর্ণ অনেক। হ্যাঁ, তোমাকে জাস্ট বলবে যে কতক্ষণ পরে পৌঁছাচ্ছে, কত বেগে পৌঁছাচ্ছে, সেগুলা বের করে দিতে। তো তুমি এভাবে বের করে দিতে পারবে, ঠিক আছে? তুমি এভাবে চাইলে এগুলা বের করে দিতে পারবে। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু তোমাদের বিগত সালের প্রশ্নগুলো দেখি যে এই টাইপের কোনো কিছু মিস গেছে কিনা, যে টাইপটা আমি করাইছি। জাস্ট ওয়েট করো, আমি চেক দিই একটা। হ্যাঁ, বিগত সালের প্রশ্নগুলো দেখে। একটু ওয়েট করবা, জাস্ট 1 মিনিট একটু সময় দাও আমাকে। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে একটা, একটু দাঁড়াও তো, চেঞ্জ করি তো। চ্যানেলে একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে। ওকে, আচ্ছা চলো একটু জাস্ট ওয়েট করো 1 সেকেন্ড, আমি একটু দেখে দিচ্ছি ফাইনাল চেক। আমাদের এই টপিকের কোনো কিছু হুট করে বাদ গেছে, বাদ যাওয়ার কথা না, বাদ যাওয়ার কথা না তবু। না বাদ যায় নাই, আমরা এই টাইপটা পুরোটাই কভার করেছি। হ্যাঁ, এই টাইপটা পুরোটাই কভার করেছে। এখন আমি কিছু এমসিকিউর জন্য তোমাদের পড়াবো। হ্যাঁ লেখো, এমসিকিউ টাইপের, এমসিকিউ টাইপের কিছু জিনিস লেখার দরকার নাই যে এমসিকিউ টাইপের, জাস্ট লিখতে থাকো। সো হেডিংও দিব না, জাস্ট পড়াই চলো। সো যেটা হচ্ছে, ধরে নাও একটা বস্তু পড়তেছে, ঠিক আছে, আগের মতো ধরে নিচ্ছে একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তেছে। সো এই হচ্ছে বস্তুটা, একটু বড় করে আঁকলাম।
এই বস্তুটা কি হচ্ছে, এই বস্তুটা হচ্ছে পড়বে। সো সে যখন পড়তেছে তো সে গতিশীল কিন্তু, ঠিক আছে, সে কি হলো, সে কিন্তু গতিশীল। তাহলে টাইম ইকুয়াল টু 1 এ ধরে নাও যে সে এখানে আছে, খেয়াল করো সে কিন্তু পড়তেছে, বিভিন্ন জায়গায় সে থাকবে, পড়ার বিভিন্ন মোমেন্টে সে বিভিন্ন জায়গায় থাকবে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় থাকবে। তাহলে টাইম ইকুয়াল টু এটাকে 0 ধরে নিলাম, কিন্তু টাইম ইকুয়াল টু 0, বুঝছো, টাইম ইকুয়াল টু 0 ধরে নিলাম। তারপর টাইম ইকুয়াল টু t1 ধরে নিলাম, ঠিক আছে, টাইম ইকুয়াল টু t2 ধরে নিলাম, টাইম ইকুয়াল টু t3 ধরে নিলাম। বিভিন্ন সময়ে সে পড়তেছে, বিভিন্ন জায়গায় সে আছে। তার আদিবেগ কত? তার আদিবেগ কিন্তু শূন্যই আছে, আদিবেগ নিয়ে কোনো কথা নাই, আদিবেগ শূন্য, এটা নিয়ে কোনো কথা হবে না, এটা শূন্য অলওয়েজ। কিন্তু সে যে পড়তেছে, পড়ার বিভিন্ন মোমেন্টে তার স্মরণ কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি বলি যে টি ইকুয়াল টু 0 থেকে t1 অব্দি তার স্মরণ কত, তাহলে স্মরণ যখন আমরা চিন্তা করবো তখন কি করতে হয়, স্টার্ট টু এন্ড দেখতে হয়। তখন স্টার্ট কোনটা? তখন স্টার্ট কিন্তু হচ্ছে এইটা, টি ইকুয়াল টু 0 থেকে t1, স্টার্ট এইটা, এন্ড এইটা। তাহলে তার স্মরণ যেটা, খেয়াল করো, স্মরণ কিন্তু হচ্ছে এতটুকু, বুঝছো, তার স্মরণ হয়ে গেল হচ্ছে এতটুকু। তাহলে এইটাকে আমি বলি হচ্ছে এইচন, এইটাকে আমি বললাম হচ্ছে এইচন, বুঝছো, তার স্মরণ টাইম ইকুয়াল টু 0 থেকে t1 অব্দি। এরপরে আমি যদি বলি যে না, টাইম ইকুয়াল টু 0 থেকে t2 অব্দি যদি আমি চিন্তা করি, কি করি, টাইম ইকুয়াল টু 0 থেকে t2, তাহলে তার স্টার্ট কোনটা, এইটা, এন্ড কোনটা, এইটা। স্টার্ট টু এন্ডে কি করতে হয়, স্মরণ বের করতে হয়। তাহলে তার স্মরণ কতটুকু হবে, স্মরণ হবে এইখান থেকে এই অবধি, বুঝছো, তার স্মরণ হবে এইখান থেকে এই অবধি, রাইট, তার স্মরণ হবে হচ্ছে এইখান থেকে এই অবধি। এবং আমি যদি বলি যে না, তার আমি t3 অবধি স্মরণ দেখবো, t3 অবধি স্মরণ দেখা মানে হচ্ছে t0 থেকে t3 অবধি। তাহলে তার স্টার্টিং পজিশন এটা, এন্ডিং পজিশন হয়ে গেল কোনটা, এইটা। তাহলে তার স্মরণ হয়ে গেল হচ্ছে কত, এইটা, খেয়াল করো, এইটা হয়ে গেল তার স্মরণ। আচ্ছা, এটা H3 কেন বলছি আমি, এটা H2 হবে তাই না, H2 H3 বললাম, ওকে, এটা H1 H2 H3। আর খেয়াল করে দেখো, তার তো বেগ বাড়বে, কেন বেগ বাড়বে, কারণ অভিকর্ষ ত্বরণ আছে, যে অভিকর্ষ ত্বরণের কারণে তো তার বেগ বাড়তেই থাকবে, তাই না, কখনো তো এটা কমবে না, যে কমতে কমতে নামতেছে, এটা বেগ বাড়তেই থাকবে। তো তার যে বেগ বাড়তেছে, এর ফলে খেয়াল করে দেখো এখানে আদিবেগ 0, কিন্তু এই জায়গায় কিন্তু তার একটা বেগ থাকবে, এই জায়গার বেগটাকে আমরা v1 বললাম, কি বললাম, v1 বললাম। এই জায়গার বেগটাকে আমরা v2 বললাম। দেখো বেগ কিন্তু বাড়বে, বেগের ভ্যালু কিন্তু বাড়তেই থাকবে। আর এই জায়গার বেগটাকে আমরা v3 বললাম, বুঝছো, এই জায়গার বেগটাকে আমরা v3 বললাম। দেখো, তিনটা বেগের কথা বলেছি, তিনটা স্মরণের কথা বলেছি। এখন আমরা একটু লিখবো যে t ইকুয়াল টু t1 সময়ে, ভাবে লিখবো t1 t2 t3 সময়ে তার স্মরণ ও বেগ যথাক্রমে h ইকুয়াল টু h1 h2 h3 এবং v ইকুয়াল টু v1 v2 v3, ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন দেখো কি লেখা যায়, এখন v ইকুয়াল টু gt, এই ইকুয়েশন কিন্তু আমরা পেয়েছি, রাইট, এই ইকুয়েশন আমরা পেয়েছি। এখন এই সমীকরণের মধ্যে খেয়াল করে দেখো, g কিন্তু একটা কনস্ট্যান্ট, জি কি, জি কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে v ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু টি। একটু লিখে দেই, জি হচ্ছে, যেহেতু জি কি কনস্ট্যান্ট ভ্যালু 9.8 ফিক্সড ভ্যালু, এটা কোনো চেঞ্জ হবে না, ভ্যালুটা কোনো চেঞ্জ হচ্ছে না, এটা একটা ফিক্সড ভ্যালু। তাহলে খেয়াল করে দেখো, v ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু টি, তার মানে কি v সমানুপাতিক হয়ে গেল টি, v সমানুপাতিক হয়ে গেল টি এর, ঠিক আছে, v সমানুপাতিক হয়ে গেল টি এর।
তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো, ভি যদি টি এর সমানুপাতিক হয়, বা অন্য কথা আমরা বলতে পারি, তাহলে ভি ওয়ান সমানুপাতিক টি ওয়ান এবং ভি টু সমানুপাতিক টি টু এবং ভি থ্রি সমানুপাতিক টি থ্রি। তার মানে কি, এই বেগটা টাইমের সমানুপাতিক, টাইম যত বাড়বে বেগ তত বাড়বে। এখানে টাইম আরো বেশি বাড়ছে, বেগটা আরো বেশি বাড়ছে, টাইম আরো বেশি এখানে, এই কারণে বেগটা বাড়তেই আছে। সো বেগ কিভাবে বাড়বে? টাইমের সমানুপাতে বাড়বে। তাহলে অনুপাতের ব্যাপার যেহেতু, সুতরাং ভি ওয়ান অনুপাত ভি টু অনুপাত ভি থ্রি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে টি ওয়ান অনুপাত টি টু অনুপাত টি থ্রি। এইটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে তিনটা নির্দিষ্ট সময় বেগের অনুপাত হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ইকুয়াল টু হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি। এরপরে আবার আমরা যদি চিন্তা করি যে না, আমরা যদি এইভাবে চিন্তা করি, আবার এইচ এর যে ভ্যালুগুলো, এইচ ইকুয়াল টু কি হাফ জি টি স্কোয়ার, রাইট? এখন খেয়াল করে দেখো, এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার, বা এইচ ইকুয়াল টু কত 4.9 টি স্কোয়ার, রাইট? এইচ ইকুয়াল টু কি হাফ জি টি স্কোয়ার না? হাফ তো হাফ, জি কত 9.8, 9.8 বাই 2 করলে কত আসে? 4.9 আসে, ঠিক আছে? তো 4.9 যে আসলো, 4.9 যে আসলো এখানে, তার মানে খেয়াল করে দেখো, এইচ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসতেছে, যেটা হাফ জি এর সমান ইন্টু টি স্কোয়ার। কনস্ট্যান্ট আর ইকুয়াল চিহ্ন থাকলে কি করা যায়? সমানুপাতিক ধ্রুবক লেখা যায়। সো এইচ সমানুপাতিক চিহ্ন টি স্কোয়ার। তাহলে এইচ হচ্ছে, মানে যতটুকু উচ্চতা নিচে নামবে, খেয়াল করো, যতটুকু উচ্চতা সে নিচে নামতেছে সেটা আসলে সময়ের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা দেখো, যে এগুলা কিন্তু আসে পরীক্ষায় সরাসরি। তাহলে এইচ কি হচ্ছে? এইচ টাইম স্কোয়ারের সমানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি, যে সুতরাং এইচ ওয়ান সমানুপাতিক টি ওয়ান স্কোয়ার এবং এইচ টু সমানুপাতিক টি টু স্কোয়ার এবং এইচ থ্রি সমানুপাতিক টি থ্রি স্কোয়ার, ঠিক আছে? তার মানে এইচ ওয়ান সমানুপাতিক এইচ টু সমানুপাতিক এইচ থ্রি ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার সমানুপাতিক টি টু স্কোয়ার সমানুপাতিক টি থ্রি স্কোয়ার। এই তো, বুঝছো? এই গেল হচ্ছে সরণের সমীকরণের জন্য বা উচ্চতার সমীকরণের জন্য অনুপাত। এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার অনুপাত টি টু স্কোয়ার অনুপাত টি থ্রি স্কোয়ার। কেন হচ্ছে? কারণ এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, হাফ জি কনস্ট্যান্ট থাকে, এই কারণে এই ব্যাপারটা লেখা যাচ্ছে। বুঝতে পারছো? সো আমি যদি তোমাকে জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ করাই, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেখো 27 নাম্বার। তোলা হয়ে গেছে এটা? দেখো 27 নাম্বার, দেখো যে একটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য এক নাম্বার, গতিপথের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেকেন্ডে বেগের অনুপাত কত? দুই নাম্বার হচ্ছে গতিপথের গতিপথের প্রথম, বা এবার লেখো 1, 3 ও 5 সেকেন্ড পর অতিক্রান্ত
দূরত্বের অনুপাত কত? ঠিক আছে, সো একটু বাঁকা হয়ে গেছে লিখতে লিখতে, তাই না? সো এই হচ্ছে কোয়েশ্চেন আর কি তোমার, যে তোমাকে প্রথমত কি বের করতে বলেছে। প্রথমটাতে বলেছে যে গতিপথের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেকেন্ডের বেগের অনুপাত কত। দ্বিতীয়টাতে বের করতে বলেছে যে গতিপথের প্রথম, হ্যাঁ গতিপথের প্রথম, তারপরে কি তৃতীয়, প্রথম 1, 3 এবং 5 সেকেন্ড পর তার দূরত্বের অনুপাত কত। তাহলে 1 নাম্বারের অ্যান্সার দেখো, 1 নাম্বার আমাকে কি বলেছে, বেগের অনুপাত, তাহলে v1 অনুপাত v2 অনুপাত v3। হ্যাঁ, কিভাবে মনে রাখবো, দেখো মনে রাখার ব্যাপারটা বেশ সোজা। v ইকুয়াল টু gt, তাহলে v কি হবে, v t এর সমানুপাতিক হবে। ঠিক আছে, v ইকুয়াল টু gt, g যেহেতু একটা কনস্ট্যান্ট, v সমানুপাতিক t হয়ে যাবে, মানে টাইম অনুসারে বাড়বে, বা অন্য কথায় t1 অনুপাত t2 অনুপাত t3। এখন t1 কত বলেছে, t1 বলেছে 1 সেকেন্ড, তাহলে 1, t2 কোনটা 3 সেকেন্ড 3, t3 কোনটা 5 সেকেন্ড 5, শেষ। এই যে এটা অ্যান্সার। এটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন, এটা কিন্তু রিটেন না। এটা কি, এটা একটা এমসিকিউ টাইপের প্রশ্ন, বুঝছো? সো এটা ডান। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে হচ্ছে যে গতিপথের 1, 3 এবং 5 সেকেন্ড পর গতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। তাহলে কি হবে, h1 h2 h3। তাহলে h কি ভাইয়া, h ইকুয়াল টু হাফ gt স্কয়ার, বা h সমানুপাতিক কি t স্কয়ার। ঠিক আছে, h সমানুপাতিক হচ্ছে t স্কয়ার। তাহলে কি লেখা যায়, t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার। ঠিক আছে, দেখো t1 কোনটা 1 বলেছে 1 সেকেন্ড, তাই না, 1 স্কয়ার। t3 কোনটা 3 সেকেন্ড 3 স্কয়ার। t2 কোনটা 5, তাহলে 1 অনুপাত 9 অনুপাত 25, 1 অনুপাত 9 অনুপাত 25, শেষ। তো এইভাবে হচ্ছে বের হয়ে গেল কি, এইভাবে হচ্ছে বের হয়ে গেল হচ্ছে তোমার তে অতিক্রান্ত সরণের অনুপাতটা বের হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বের করতে পারবো সবগুলাই। তো আমরা গতিপথের বেগের অনুপাত বের করতে পারবো, সরণের অনুপাতও আমরা বের করতে পারবো এইভাবে। ওকে, এইবার আমরা নতুন একটা টপিকে যাব। লেখো যে ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু, এবং এটা আমরা নেক্সট দিনেও পড়বো, মানে আজকে তো পড়া শুরু করবো, নেক্সট দিনে এটা আমরা কন্টিনিউ করবো আর কি। ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু, মানে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। কিরকম, এই যে মনে করো তুমি এই কলমটাকে নিয়ে উপরের দিকে নিক্ষেপ করেছো, উপরের দিকে কি করেছো, নিক্ষেপ করেছো। উপরের দিকে তুমি যখন নিক্ষেপ করবা, খেয়াল করে, এটা কিন্তু ফেলে দেওয়া না, এটা কিন্তু ডিফারেন্ট। উপরের দিকে নিক্ষেপ করা হলে কি হবে, প্রথম কথা তুমি যখন উপরের দিকে তাকে নিক্ষেপ করছো, তখন তাকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করতে হবে। সে তো মাগনা মাগনা উপরে উঠবে না। এটাতে কি ছিল, এটাতে সেই মাগনা মাগনা নিচে নামছিল, কারণ গ্র্যাভিটি তাকে টানছিল। এখানে তো গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানছে, তুমি তাকে উপরের দিকে উঠাচ্ছ। তার মানে কি, তোমাকে এখানে কেরামতি করতে হবে, তোমাকে এখানে এনার্জি দিতে হবে যেন সে উপরে উঠে, শক্তি দিতে হবে। শক্তি দেওয়ার ওয়ে হচ্ছে তাকে বেগ দেওয়া। কেন বেগ দেওয়া, এটা শক্তি চ্যাপ্টারে গিয়ে ক্লিয়ার হবে যে বেগের সাথে শক্তির সম্পর্ক কি। আপাতত দেখো, আমি উপরে তাকে যাওয়ার জন্য এনার্জি দিলাম, শক্তি দিলাম, সে গেল, তো তাকে বেগ দিয়ে দিছি। তাহলে কি হবে, সে, তাকে আমি কি করেছি, উপরের দিকে যাওয়ার জন্য একটা বেগ দিতে হবে। সো এবার কিন্তু একটু ডিফারেন্ট, খেয়াল করো। উপরের দিকে যাওয়ার জন্য কি করতে হবে, তাকে একটা বেগ দিতে হবে। তো তাকে একটা বেগ দেওয়া লাগলো, তাকে কি দেওয়া লাগলো, একটা বেগ দিতে হলো। ঠিক আছে, ভালো কথা, বেগ দিলাম, বেগ দিলাম, ভালো কথা, কোনো সমস্যা নাই। তাকে একটা আদিবেগ দেওয়া হলো। কখন দেওয়া হলো, টাইম ইকুয়াল টু জিরোতে দেওয়া হলো। টাইম ইকুয়াল টু জিরোতে তাকে একটা আদিবেগ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে সে কি করবে, সে উপরে উঠবে। সে কি করবে, সে উপরে উঠবে। সো তার উপরে ওঠার ব্যাপারটা ধরো দেখতেছি যে আমরা এইভাবে
সে উপরে উঠতেছে, সে মনে করে এই পর্যন্ত উঠলো, এই পর্যন্ত মনে করে উঠলো বা আরো উঠবে আর কি, আমরা দেখতেছি আর কি। ধরো যে এই যে এখান থেকে এখানে ছুড়লাম, যে ধরো যে এখান থেকে সে যখন এখানে আছে সেটা আমরা ক্যালকুলেট করছি, আরো উপরে সে উঠেছে, এটা পরে। তাহলে আপাতত আমরা দেখছি যে সে এখানে আছে। সে কোথায় আছে? সে এইখানে আছে, বুঝছো? তখন তার তো মানে সে তো গতিশীল আছে, সে কি আছে? গতিশীল আছে, সে কিন্তু উপরের দিকে উঠতেই ছিল। তখন এইখানে সে যখন গতিশীল থাকবে, খেয়াল করো এখানে কি হবে, এইখানে তার বেগ থাকবে একটা, তাই না? এখানে তার বেগ থাকবে একটা, বেগ থাকবে। কিন্তু কিন্তু খেয়াল করে দেখো, কিন্তু সে যে যে উপরে উঠতেছে, এখন কথা হচ্ছে তার বেগ কি কমতে কমতে উঠবে নাকি বাড়তে বাড়তে উঠবে, মানে তার কি বেগটা কি বাড়বে নাকি কমবে, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করো, তুমি একটা বস্তুকে উপরের দিকে, আবার চিন্তা করো উপরের দিকে একটা বস্তুকে ছুড়ে দিয়েছো। সো এমন যদি হয়তো যে তার বেগ বাড়তেইছে, কি হইতো, সে উপরে উপরে উঠেই চলে যেত রকেটের মতো। রকেট তো দেখছো, রকেটের ক্ষেত্রে যেটা হয় তার বেগ বাড়তে 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 চায়, সে চলতেই থাকে। কিন্তু এটা কি রকেট? এটা কোন রকেট না, এটা কি হলো, এটা বরং উপরে গিয়ে আবার চলে আসছে ফেরত, তাই না? তার মানে তার বেগ বাড়ে নাই, বরং কমেছে। কথা হচ্ছে কেন কমেছে, ওয়াই, লজিকটা কি? কমেছে কারণ হচ্ছে পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে। সে যখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে, পৃথিবীর আকর্ষণ তাকে নিচের দিকে টানবে, যে না তুমি উপরে উঠতে পারবে না, তুমি নিচের দিকে ফেরত আসো। হ্যাঁ, ঘরের ছেলে ঘরে ফেরত আসো। তো পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে, বুঝছো? পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে। যে সো পৃথিবী যে নিচের দিকে কেন টানে, এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন টানে। জি। এখন তোমরা বলো, তোমরা তো এটাও পড়েছো যে ভাই যখন একটা বস্তু গতিশীল থাকে, যে দিকে গতি থাকে তার বিপরীত দিকে যদি কোনো ত্বরণ থাকে, যে দিকে গতি থাকে তার বিপরীত দিকে যদি কোনো ত্বরণ থাকে, তাকে কি বলা হয়? মন্দন বলা হয়, তাই না? মন্দন বলা হয়। এটার মানে কি? এটার মানে এটা মন্দন হিসেবে কাজ করবে। এখানে তাহলে লিখবো, এখানে জি, এখানে জি মন্দন হিসাবে কাজ করে, মন্দন হিসাবে ক্রিয়া করে। তার কি হয়? বেগ কমতে থাকে। তার কি হবে? বেগ কমতে থাকবে। তাহলে যেটা হচ্ছে, ধরে নি টাইম ইকাল টু জিরোতে এখানে, আর টাইম ইকাল টু টি তে এসে এখানে, তার সরণটা কোন দিকে? সরণটা ইম্পর্টেন্ট এখানে। স্টার্টিং পজিশন কোনটা খেয়াল করো, স্টার্টিং পজিশন হচ্ছে যে এইটা, সে স্টার্ট করেছে এখান থেকে, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে তার স্টার্টিং পজিশন। এন্ডিং পজিশন কোথায়? যখন আমরা এইটুকু পর্যবেক্ষণ করছি, যখন আমরা এইটুকু পর্যবেক্ষণ করছি, তখন তার এন্ড কিন্তু এই জায়গায়। এন্ড কোন জায়গায়? এন্ড কিন্তু এই জায়গায়। তার স্টার্ট এই জায়গায়, তার এন্ড এই জায়গায়। তাহলে তার সরণ কতটুকু হলো? তাহলে তার সরণ হচ্ছে যে এতটুকু, ঠিক আছে? এতটুকু হচ্ছে তার সরণ। তাহলে তার সরণ কোন দিকে? দেখো, সরণ উপরের দিকে। সরণ কোন দিকে হলো? সরণ হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? তাহলে 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 মন্দনের যে ইকুয়েশন গুলা, সেগুলো লিখতে পারবো। মন্দনের ইকুয়েশন কি কি ছিল মনে করো? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এইটি ছিল মন্দনের জন্য। এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার ছিল। মেইনলি তিনটা ইকুয়েশন ইউজ করি আমরা, তিনটাই লিখলাম, হ্যাঁ। আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয়েস এস ছিল। এখন এই মন্দনের যে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশন হচ্ছে আমরা লিখবো এইটার জন্য, তাহলে কাজ হয়ে যাবে। মন্দনের তিনটা ইকুয়েশন যে আছে এটার জন্য আমরা লিখবো। তাহলে মন্দনের জন্য কি কি লেখা যায় দেখো। ভি ইকুয়াল টু ইউ, এখানে কিন্তু ইউ আছে, এখানে কিন্তু ইউ জিরো না, এর বদলে জি লিখতে হবে খালি। এর বদলে কি লিখতে হবে? জি লিখতে হবে। হ্যাঁ, আমরা কি লিখবো দেখো, কার বদলে কে, দেখো এটা লিখে দিই। এ এর বদলে জি লিখবো, আর এই এস এর বদলে এইচ লিখবো। এস এর বদলে এইচ লিখবো। তাহলে এটা মন্দনের জন্য প্রথম ইকুয়েশন গেল হচ্ছে এটা। এরপরে আর কি লেখা যায়? এস এর বদলে এইচ, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, বুঝছো? তারপরে কি লেখা যায়? ভি স্কোয়ার ইকুয়াল টু
ইউ স্কোয়ার মাইনাস 2gh, এর বদলে জি, এস এর বদলে হচ্ছে এইচ, এর বদলে জি, এস এর বদলে হচ্ছে এইচ। এই তো, এই কয়েকটা তুমি যদি লিখতে পারো, দেখো কঠিন কিছু না, আগের পড়া, আগের পড়া, ওইটাকে জাস্ট লেখা। হ্যাঁ, ভি এবং ইউ এবং টি সেম থাকবে, এর বদলে জি বসবে, এস এর বদলে এইচ বসবে, উল্লম্ব সরণ যে তাই, হ্যাঁ উল্লম্ব গতি তাই। সো এই হচ্ছে তিনটা সমীকরণ। এখন আমরা ছোট্ট একটা ম্যাথ করবো আজকে, ম্যাথটা করে আজকে শেষ, নেক্সট দিনে আমরা এইটাকে আরো পড়বো, মানে আরো পড়তে হবে এটাকে, এবং এটা পড়লেই আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ। হ্যাঁ, আমাদের নেক্সট দিনে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে এখন 28 নাম্বার, 28 নাম্বার ম্যাথ লেখো। হ্যাঁ, একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখে বা ঊর্ধ্বমুখী নিক্ষেপ করা হলো। প্রথম প্রশ্ন হচ্ছে নিক্ষেপের নিক্ষেপের 3 সেকেন্ড পর তার তার বেগ কত? 2 নাম্বার হচ্ছে নিক্ষেপের 3 সেকেন্ড পর ভূমি হতে কত উপরে 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 থাকবে। ওকে, সো 3 সেকেন্ড পর তার আমাকে বেগ বের করতে হবে, আর কি বের করতে হবে, 3 সেকেন্ড পর ভূমি হতে কত উপরে থাকবে সেটাও বের করতে হবে। ওকে, সো একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপের 3 সেকেন্ড পরে তার বেগ কত, এবং নিক্ষেপের 3 সেকেন্ড পর ভূমি হতে তার কত উপরে থাকবে সেটাও বের করতে হবে। তো খেয়াল করে দেখো, সহজ জিনিস। আমরা তাকে নিক্ষেপ করছি, এই হচ্ছে বস্তু ধরলাম। তাহলে টাইম ইকুয়াল টু 0 তে তাকে নিক্ষেপ করা হয়েছে, টাইম ইকুয়াল টু 3 সেকেন্ডে সে এখানে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এই যে আদিবেগ ইউ, এবং এই জায়গায় তার বেগ ধরলাম ভি। এইচ কোন দিকে, সরণ, মনে করে দেখো একই দিকে, কারণ হচ্ছে স্টার্ট এটা এন্ড এটা, এইচ হচ্ছে তার সরণ। এবং জি কোন দিকে, জি হচ্ছে নিচের দিকে, মন্দন আকারে কাজ করবে এখানে, নিচের দিকে তাকে টানবে। সমীকরণ কি তাহলে 1 নম্বরে? ইউ মাইনাস জিটি, শেষ। বেগ বের করা লাগবে। দেখো ইউ এর ভ্যালু কত, 10, তাই না? 10। জি এর ভ্যালু, সরি ইউ এর ভ্যালু, আচ্ছা ওইটা এখানে 10 লেখো না, এটা 100 করো, এটা ভুল হয়েছে, বেশি কম দিয়ে দিছি। 100 100, 10 করলে কাজ হবে না, ঠিকঠাক উঠতেই পারবে না। 100, 9.8 ইন্টু 3 সেকেন্ড বলেছে, তাই না? তাহলে 100 মাইনাস, এটা 100 করো, ভুল হয়েছিল এখানে। 100 মাইনাস 9.8 ইন্টু 3, এটা হচ্ছে 70.6 মিটার পার সেকেন্ড বেগের সাথে থাকে। আর 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে যে নিক্ষেপের 3 সেকেন্ড পর ভূমি থেকে কত উপরে থাকবে। তাহলে এইচ এর ভ্যালু বের করতে হবে, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস অবশ্যই মন্দন যেহেতু হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, ইউ এর ভ্যালু কত, 100, টি এর ভ্যালু কত, 3 মাইনাস হাফ, জি এর ভ্যালু 9.8, 3 এর ভ্যালু 3 স্কয়ার, টি এর ভ্যালু 3 স্কয়ার। দেখো সব দেওয়া আছে। তাহলে 100 ইন্টু 3
মাইনাস হাফ 9.8 ইন্টু 3 স্কয়ার। এটা হচ্ছে 255.9 মিটার উপরে চলে যাবে। ঠিক আছে, 3 সেকেন্ড। তো খেয়াল করে দেখো এখানে সরণ যতটুকু এটাই আসলে ভূমি থেকে উচ্চতা, তাই না? আগেরটাতে উল্টা ছিল, আগেরটাতে কিন্তু উপর থেকে যতটুকু নিচে নামতেছিল সেটা ধরা হচ্ছিল বা সেটা পাওয়া যাচ্ছিল, লজিকের ব্যাপার। এইখানে লজিক কিভাবে আসতেছে, স্টার্ট এখানে এন্ড এখানে, সো ভূমি থেকে উচ্চতাটা পাওয়া যাচ্ছে এইটাতে। হ্যাঁ, সো অবশ্যই মুখস্থ করবা না, মুখস্থ না করে লজিক্যালি চিন্তা করবা, তাহলে অ্যান্সার মিলবে। মুখস্থ করে ফেললে কিন্তু অ্যান্সার মিলবে না। লজিক, হ্যাঁ, ফিজিক্সের মজা এটাই। তুমি যদি লজিক বুঝে যাও তাহলে তোমার মুখস্থ করা লাগবে না, তোমার তেমন মাথা খাটানো লাগবে না, জাস্ট হচ্ছে লজিক বুঝে বুঝে সলভ করলেই সবকিছুর অ্যান্সার পেয়ে যাবে। ফিজিক্সের মজা হচ্ছে এখানে, লজিকটা বুঝতে হয়। লজিক একবার বুঝে গেলে জীবনে তুমি ভুলবে না। ওকে, সো আজকের ক্লাসে আমরা তাহলে এই এতটুকুতে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব। তো সেক্ষেত্রে আমরা এইটাই আবার পড়বো, মানে এটাকে আবার পড়বো না, মানে এইটাকে আরো নিয়ে সামনে আগাবো এই টপিকটাকে। সো নেক্সট ক্লাসে ঢোকার আগে অবশ্যই এইটা ভালো মতো খেয়াল রেখে ঢুকতে হবে। এইটা ভালো মতো খেয়াল রাখবা নেক্সট ক্লাসে ঢোকার আগে। হ্যাঁ, সো এই তো নেক্সট ক্লাসে রাইট টাইমে দেখা হবে। থ্যাংক ইউ।